আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি ক্লাস করব। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা যে ক্লাসটি করব আজকে হিসাব বিজ্ঞান। এটা হচ্ছে নবম দশমের হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের যে ক্লাসটি করব, তো প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। মোহাম্মদ বাসির আহমদ, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, মেটাঙ্গর বিআরএম উচ্চ বিদ্যালয়, মুরাদনগর। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেনের। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটাতে কি দেখা যাচ্ছে যে একজন মা তার সন্তানকে স্নেহ করছেন, আদর স্নেহ করছেন। তো এই ছবিটিতে কি বোঝায়? মাতৃস্নেহ। আমরা বুঝি যে মা তার সন্তানকে যখন স্নেহ করে তখন এটা আসলে কি আমরা বুঝি মাতৃস্নেহ। মায়ের কোলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে, এটা ভাব সম্প্রসারণ আছে না? তো আসলে এটাই বাস্তবতা যে আহ, শিশুদেরকে মায়ের কোলেই মানায়, এবং এটা একটা বন্ধন। তো এটি কি ব্যবসা বা অর্থের সাথে জড়িত? উত্তরটা কি আসতে পারে? এই যে মাতৃস্নেহ, এটি কি কোনো ব্যবসা বা অর্থের সাথে জড়িত? আসলে সাধারণত বোঝা যায় যে আসলে এটা অর্থের সাথে কি নাই, বা ব্যবসায়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। অর্থ বা ব্যবসা এটার সাথে এই ছবিটির কোনো সম্পর্ক নেই। আসলে মায়ের স্নেহটা কি আসলে এটা কি টাকা দিয়া বা এই অর্থ দিয়ে এটাকে কেনার কোনো সুযোগ নেই। তো এই ছবিটিতে দেখা যাচ্ছে কি, এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এখানে ক্রয় বিক্রয় হচ্ছে। এটা একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান। এখানে কাপড় ক্রয় বিক্রয় হচ্ছে। তো এইখানে যদি আমরা প্রশ্নটা করি যে এই প্রশ্নটা যে এটি কি ব্যবসা বা অর্থের সাথে জড়িত, তো এখানে সহজেই বোঝা যায় যে অবশ্যই এটা ব্যবসা বা অর্থের সাথে জড়িত। কারণ এখানে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান বোঝাই যাচ্ছে, কাপড়ের ব্যবসা, এবং এটা অর্থের সাথে জড়িত যেহেতু। কেন জড়িত? কারণ এখানে তো অর্থ ছাড়া ক্রয় বিক্রয় করা সম্ভব না। তো কাপড় বিক্রি করবে বিক্রেতারা, আর ক্রেতা কাপড় কিনবে কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। অর্থ দিতে হবে। তাহলে অবশ্যই এটা ব্যবসা বা অর্থের সাথে কি অবশ্যই জড়িত। তারপরে এই যে এখানে দোকান দেখা যাচ্ছে, মুদির দোকান। তারপরে হচ্ছে ওই যে যেটা আমরা বিভিন্ন ভ্যারাইটিস বলতে পারি। তারপরে আছে এখানে যে এটা মুদির দোকান। তারপরে আছে যে এখানে বিভিন্ন আহ, মুদির দোকানের মতোই দোকান। তো এখানে 4-5টা দোকান, ব্যবসা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে। তো এই সকল ঘটনাগুলো ব্যবসার সাথে জড়িত। এটা আমরা সহজেই বুঝতে পারি যে ব্যবসার সাথে এগুলি সবগুলোই ব্যবসার সাথে কি জড়িত। তো আসলে এই, তো এখানে যে বিষয়টা হচ্ছে যে যে ঘটনাগুলো, হ্যাঁ, এখানে বেশ কয়েকটা ঘটনাই তো আমরা দেখলাম। তো এই যে হচ্ছে যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন করে, ওই সকল ঘটনা থেকে কিসের জন্য হয়? এখানে প্রশ্নটা উত্তরটা কি আসতে পারে? যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন করে, ওই ঘটনা থেকে কিসের জন্য হয়? ওই ঘটনা থেকে আমরা সহজেই জানি যে ঘটনা থেকে লেনদেনের জন্য হয়। ঘটনা থেকে কিসের জন্য হয়? লেনদেনের জন্য হয়। তো ঘটনার বিশ্লেষণ করলে আমরা বুঝি যে আসলে সব পৃথিবীতে বা মানুষের জীবনে সাধারণত যা কিছু ঘটে তাকেই কিন্তু ঘটনা বলে। তো ঘটনাও দুই ধরনের হয়, একটা অর্থ সম্পর্কীয়, আর একটা হলো অর্থ সম্পর্কহীন। যেমন এখানে মাতৃস্নেহ, যেটা মা স্নেহ করতেছে মায়ের কোলে যে সন্তানটা, তো এটাও তো একটা ঘটনা। কিন্তু আসলে এটা কি না, এটা লেনদেন না, এটা অর্থ সম্পর্কীয় ঘটনা। অর্থ সম্পর্কীয় ঘটনা যে এটা লেনদেন হবে, কিন্তু এটা অর্থ সম্পর্কীয় ঘটনা। পরেরটা আমরা দেখলাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয় হচ্ছে। এখানে ক্রয় বিক্রয় হচ্ছে, তো অবশ্যই এটা একটা লেনদেন, যেহেতু এখানে অর্থের বিষয় আছে, অর্থ সম্পর্কে এখানে অর্থের আদান প্রদান হবে।
কেউ গ্রহণ করবে, কেউ দিবে। তো এই যেখানে অর্থের আদান-প্রদান হবে, অর্থাৎ যেটা অর্থ সম্পর্কে লেনদেন, সেটা অর্থ সম্পর্কে ঘটনা, এটা অবশ্যই লেনদেন। তাইলে ঘটনা থেকে কিন্তু লেনদেনের উৎপত্তি হয়। হ্যাঁ, কিসের থেকে লেনদেনের উৎপত্তি হয়? ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয়। আহ, সব লেনদেন কিন্তু ঘটনা, আবার সব ঘটনা কিন্তু লেনদেন না। কারণ এখানে সংজ্ঞায় বলা আছে কি, যেগুলো অর্থ সম্পর্কীয়, অর্থের সাথে সম্পর্ক আছে, এগুলো লেনদেন। আর যেই ঘটনাগুলো অর্থের সাথে সম্পর্ক নেই, এগুলো লেনদেন নয়। তো সেখান ফলে আমরা দেখব কি, যে লেনদেন কি ব্যাখ্যা করতে পারবে, তারপরে হচ্ছে যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে পারবে, তারপরে হচ্ছে লেনদেন নির্ণয় করতে পারবে। এই অধ্যায়ে আমরা এগুলো শিখতে পারবো। তারপরে হচ্ছে যে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, প্রদানকারী, তারপরে হচ্ছে গ্রহণকারী। এখানে প্রদানকারী অর্থাৎ একজন দিবে, একজন নিবে। অর্থ, এই কোনো কিছু বিনিময়ে কি, মানে কোনো পণ্যের বিনিময়ে যে অর্থ দিতে হয়, তো অর্থ টাকাটা তো একজনে দিবে, অর্থাৎ ক্রেতায় টাকা দিবে আর বিক্রেতা টাকাটা গ্রহণ করবে। তাহলে এই গ্রহণকারী হলো একটা দিক, প্রদানকারী হলো একটা দিক। এই প্রত্যেকটা লেনদেনের দুইটা দিক থাকে, প্রত্যেক লেনদেনের দুইটা দিক থাকে, একজন গ্রহণ করবে, একজন প্রদান করবে। তো আমরা সাধারণত ওই যে ডেবিট ক্রেডিটের বিষয় আছে, যে গ্রহণকারী হিসাবটাকে আমরা ডেবিট বলি, আর প্রদানকারী হিসাবটাকে আমরা ক্রেডিট বলি। হ্যাঁ, ডেটর বা ক্রেডিটর, ডেবিট বা ক্রেডিট এরকম। তো এইখানে তাহলে দেখলাম যে এখানে দুইটা দিক আছে। তারপরে হচ্ছে যে এই যে লেন প্লাস দেন, এই দুইটা মিলে কিন্তু কি হয়, লেনদেন। লেন প্লাস দেন মানে কি, এটা দেওয়া হয় লেনদেন, লেনদেন। তারপরে হচ্ছে গ্রহণকারী প্লাস প্রদানকারী, তো লেনদেনে তো এখানে লেনদেন কথাটা কিন্তু আসলে লেনদেন, তার মানে একটা গ্রহণকারী আর হলো প্রদানকারী, এগুলো থেকে কিন্তু লেনদেন হয়। তারপরে হচ্ছে যে এখানে একক কাজ হচ্ছে একটা সময়, একটা কাজ হচ্ছে একটা সময় 3 মিনিট। লেনদেন কি, লেনদেন কি আমরা তো কিছুক্ষণ আগে কিন্তু আলোচনা করলাম যে লেনদেন কি। তো লেনদেন হচ্ছে কি, যে অর্থের মাপকাঠি পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন বলে। অর্থের মাপকাঠি পরিমাপযোগ্য কেন বলছি, কারণ অর্থ অবশ্যই এখানে বিষয় থাকতে হবে, যে অর্থ সংক্রান্ত যেই ঘটনাগুলো, এগুলো অবশ্যই লেনদেন। তো এই জন্য বলছে অর্থের মাপকাঠিতে যে কোনো পরিমাপযোগ্য যে কোনো ঘটনা, অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে এমন ঘটনা, ঘটনা যে যে ঘটনাটা অর্থ দ্বারা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, তাহলে এটা অবশ্যই লেনদেন। তাইলে আমরা দেখি উত্তরটা, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন বলে দিই। এইটা আমরা মনে রাখবো, মনে রাখার চেষ্টা করবো, যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন বলে। তাইলে আমরা লেনদেন কি এখন আমরা বলতে পারবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে লেনদেন চেনার উপায়সমূহ। লেনদেন আমরা কিভাবে চিনব, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। উদাহরণ দেওয়া হয়েছে না, একটা ব্যবসায় ম্যানেজার মৃত্যু একটি ক্ষতি যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়। আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হবে। এখন এখানে যে বলছে ব্যবসায় ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, তাহলে এইটা একটা ঘটনা, কিন্তু এটা আসলে লেনদেন না। এটা একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন না। আর আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হলো, তা আগুনে পুড়ে যাওয়ায় যে 20,000 টাকা ক্ষতি হলো, এটা তো ব্যবসাটা ক্ষতি হলো। তার মানে কি, এই যে ব্যবসার ক্ষতি হওয়ার কারণে কিন্তু এটা অবশ্যই লেনদেন হবে। আগুনে পুড়ে যাওয়া 20,000 টাকা ক্ষতি হলো, এই যে টাকা যে কোনো কারণে, এটা খরচ হোক অথবা ক্ষতি হোক, টাকাটা কিন্তু ব্যবসা থেকে চলে গেছে এবং এটা ক্ষতি হয়েছে, এই জন্য এটা লেনদেন। এটা কারণে অর্থের সাথে সম্পর্কিত, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এই জন্য এটা লেনদেন। ব্যবসায়ী ম্যানেজারের মৃত্যু এটা ক্ষতি, ক্ষতি হলে কিন্তু ব্যবসার জন্য কিন্তু এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, যার কারণে এটা লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিভাবে, যেমন উদাহরণ এখানে দেওয়া আছে যে নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হবে। তো এটা তো অবশ্যই লেনদেন, যে আসবাবপত্র যে ক্রয় করছে, আসবাবপত্র তো সম্পদটা বাড়লো, তারপরে এখানে নগদ টাকা দিয়ে যে কিনছে, তো নগদ টাকাটা চলে গেল। তাইলে কি হলো, এখানে ব্যবসার মধ্যে আদান প্রদান হয়েছে, এবং এই যে একটা ঘটনা, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করছে, তো এটা অবশ্যই একটা লেনদেন, যেহেতু এখানে টাকা বা অর্থ বা সম্পদ আদান প্রদান হয়েছে। এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। আর
এরপরটা হচ্ছে ৫,০০০ টাকা আসবাবপত্র করে ফরমায়েশ দেওয়া হবে। তো ফরমায়েশ শব্দের অর্থ কিন্তু ইংরেজি শব্দ হচ্ছে অর্ডার। এখানে এটা যদিও দেখা যাচ্ছে কি যে ৫,০০০ টাকা আসবাবপত্র মানে একটা টাকার অঙ্ক এখানে দেওয়া আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে পুরোটা সেন্টেন্স বাক্য পড়ে আমরা বুঝতে হবে যে এখানে ৫,০০০ টাকা আসবাবপত্র কিনে নাই, মানে ফরমায়েশ দিছে, অর্ডার দিছে, কিনে নাই এখন, অর্থাৎ অর্ডার দিছে। অর্ডার দিলে যখন আসবাবপত্র আসবে, তারপরে টাকা দিবে, টাকা আদান প্রদান হলে তখন এটা লেনদেন হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এরকম ফরমায়েশ থাকলে, চুক্তি যদি থাকে, কোনো চুক্তি করে কোনো কিছু ক্রয়ের জন্য বা বিক্রয়ের জন্য, কোনো কিছুর জন্য যদি আমরা আমরা কি করি, সাধারণত চুক্তি করি, ফরমায়েশ দিই, অর্ডার দিই, আদেশ করি, তখন কিন্তু এগুলো লেনদেন হবে না যতক্ষণ পর্যন্ত মানে অর্থের অঙ্কের টাকা যে যদি আদান প্রদান না হয়, লেনদেন না হয়, হ্যাঁ, বিনিময় না হয়, তখন কিন্তু এটাকে লেনদেন ধরা যাবে না। তাহলে ফরমায়েশ থাকলে, চুক্তিপত্র করলে ফরমায়েশগুলো আগে রেখে এগুলো লেনদেন হবে না। আর আগেরটা হলো কি, আগে তো ক্রয় করছে, এখানে ক্রয় করা হয়েছে নগদ টাকা দিয়ে, এর জন্য অবশ্যই ওটা লেনদেন। তারপরে আছে লেনদেনের দ্বৈত সত্তা। দ্বৈত সত্তার কথা একটু আগে আমরা বলছিলাম যে দ্বৈত সত্তা মানে কি, দুইটা দিক আর কি, যে গ্রহণকারী আর প্রদানকারী। তো এখানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছে কি যে কর্মচারীর বেতন দেওয়া হলো ৫,০০০ টাকা, কিন্তু এই যে একটা লেনদেন, কর্মচারীর বেতন দিয়েছে, অবশ্যই কেসের থেকে দিয়েছে, তাহলে অবশ্যই এটা লেনদেন। তাহলে লেনদেনের, প্রত্যেকটা লেনদেনে আমরা জানি যে দুইটা পক্ষ থাকে, গ্রহণকারী, প্রদানকারী। তো দুইটা পক্ষ এখানে একটি পক্ষ হলো বেতন হিসাব। বেতন হচ্ছে এক ধরনের খরচ, যত খরচ আছে সব খরচই কিন্তু ডেবিট করতে হয়, খরচের নাম রাখে ডেবিট করতে হয়। তো এই হিসেবে বেতন একটা কি পক্ষ। আর আরেকটি পক্ষ হলো নগদান হিসাব, কারণ কর্মচারী যে বেতন দিয়েছে বেশি ক্যাশের থেকে দিচ্ছে, তো ক্যাশের বাংলাতে হচ্ছে নগদ, ক্যাশের বাংলা হচ্ছে নগদ। তো ক্যাশের থেকে টাকা দেওয়ার কারণে কিন্তু নগদান হিসাবটা ক্রেডিট দিচ্ছে। তো আমরা যখন এই হিসাবে ডিবিটি নির্ণয় করব অথবা জাবেদা করব, তখন কিন্তু আমরা এই যে বেতন দেওয়া হলো, কর্মচারীর বেতন দেওয়া হলো, এই ক্ষেত্রে আমরা যখন ডেবিটের বা হিসাব জাবেদা করব বা সাধারণ জাবেদা করব, তখন সাধারণ জাবেদা মানে কিন্তু ডেবিটকে নির্ণয় করা হবে। তো এখানে তখন আমরা কি করবো, বেতন হিসাব ডেবিট করবো এবং নগদান হিসাব ক্রেডিট করবো। এবং বেতনটাকে খরচ হিসাবে ডেবিট করবো, আর নগদানটা যেহেতু ক্যাশে থেকে টাকা চলে গেছে, সেই হিসাবে আমরা প্রদানকারী মনে করে এটাকে ক্রেডিট করবো। তারপরে হচ্ছে যে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। ধারে মাল, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে ধারে মাল বিক্রি ১০,০০০ টাকা এবং ৭ দিন পর টাকা পাওয়া। এখানে ধারে মাল বিক্রি একটি লেনদেন এবং ৭ দিন পরে টাকা পাওয়া আরেকটি লেনদেন। তাহলে ধারে মাল বিক্রি করছে মানে টাকা দিছে না, টাকা ছাড়া বাকি, ধারে আর বাকিতে কিন্তু একই। তো ধারে বা বাকিতে যখন বিক্রি করে তখন এটা অবশ্যই লেনদেন, কারণ টাকাটা তো পরে দিবে, টাকাটা পরে পাওয়া যাবে। বিক্রি করছে, টাকাও দেয় নাই, ধারে নিছে, তো যাদের কাছে ধারে বা বাকিতে বিক্রি হবে তারা তো অবশ্যই পরে দিয়ে দেয়। এই জন্য এটা অবশ্যই লেনদেন, যেটা অর্থনৈতিক পরিমাপযোগ্য, এবং ৭ দিন পরে টাকাটা পাইছে, তো অবশ্যই তখন এটাও আর একটা লেনদেন। হুম, তার যে বকেয়া ছিল এই বকেয়াটা পরিশোধ করছে। তাহলে এটা আমরা খেয়াল রাখবো যে যখন বিক্রি করছে বাকিতে তখনও এটা একটা লেনদেন, আর যখন পরে ১ দিন হোক, ৭ দিন হোক, ১ মাস হোক, যখন পরে টাকাটা দিবে তখন সেটাও কিন্তু একটা লেনদেন। তারপরে হচ্ছে যে দৃশ্যমানতা, আমি বুঝাচ্ছি যে লেনদেন ২ ধরনের হইতে পারে, দৃশ্যমান এবং অদৃশ্যমান। দৃশ্যমান হচ্ছে কি, যেমন আসবাবপত্র কিনলে এটা দেয়া গেছে যে টাকা দিব, তারপর আসবাবপত্র নিয়ে আসবো। হ্যাঁ, টাকা দিয়ে কিনে আসবাবপত্র নিয়ে আসবো, তাহলে টাকা দেওয়া হইলো, আসবাবপত্র নিয়ে আসা হইলো, তাহলে হচ্ছে কি যে এটা হচ্ছে দৃশ্যমান, মানে দৃশ্যমান কি, যেটা দেখা যায়, যেটা পরিষ্কার দেখা যাবে, টাকা দিতেও দেখা যাবে, আসবাবপত্র আনা হবে এইটাও দেখা যাবে। আর অদৃশ্যমান লেনদেন যে আছে, যেমন আসবাবপত্রের অপচয় ১,০০০ টাকা একটি অদৃশ্যমান লেনদেন। এইটা হচ্ছে অদৃশ্যমান মানে যেটা দেখা যায় না। যেমন আসবাবপত্রের অপচয়, একটা আসবাবপত্র কিনলো, মনে করো যে ১০,০০০ টাকা দিয়ে কিনলো, তো এখন যদি ৬ মাস পরে বা ১ বছর পরে বিক্রি করে ফেলে, তখন কিন্তু ওই ১০,০০০ টাকা বিক্রি করা যাবে না। তখন অবশ্যই হয়তো কম বেশি হইতে পারে, যে অবশ্যই আমরা দেখা যাবে কিছু কমে বিক্রি করতে হবে, কারণ ব্যবহৃত জিনিস তো পুরা দামে বিক্রি করা যায় না, ব্যবহার করা জিনিস অবশ্যই কমে বিক্রি হতে হবে। যত টাকা অবচয় হচ্ছে এমন যে যেকোনো একটা সম্পদ, আসবাবপত্র হোক, যন্ত্রপাতি হোক, যেকোনো ঘড়ি হোক, একটা গাড়ি হোক, যেকোনো সম্পদ জাতীয় জিনিস যখন এটা কিছুদিন ব্যবহার করার পর যখন বিক্রি করে লাগবে, যদি পুরা দামে বিক্রি করতে না পারে, মানে যত টাকা কমে বিক্রি করা হবে, ওই টাকাটা হচ্ছে ওই সম্পদটা আর কি
অবচয়, ওই সম্পদটার অবচয় হচ্ছে এই টাকাটা। তাহলে এই যে অবচয়ে এটা এই ১,০০০ টাকা কোথায় গেল? এটা কি আর দেখা গেছে? এটা দেখা গেছে না। তো এটা আসলে একটা লেনদেন, এবং এটা আমরা বলি অদৃশ্যমান লেনদেন। যে টাকাটা কোথায় আমরা যদিও বুঝতে পারতেছি যে এখানে কম দেওয়া হইছে, হ্যাঁ? কিন্তু এটা তো টাকাটা তো দেখা যাচ্ছে না। এই অপচয়টা কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং এটা লেনদেন, একটা অদৃশ্যমান লেনদেন। আসল ভিতরে অপচয়টা অবশ্যই একটা অদৃশ্যমান লেনদেন। অপচয়ের বিষয়টা কি আমরা বুঝতে পারছি তো? যেটাকে যে যেটা দেখা যায় না। যে যেকোনো সম্পদের যখন বিক্রি করতে যাবে, তো যদি এটা যত টাকা কমে বিক্রি করা হবে, ১০,০০০ টাকার জিনিস যদি ৯,০০০ টাকা বিক্রি করে, তাহলে ১,০০০ টাকা কম বেচলো। এই ১,০০০ টাকা কম বেচার কারণে এই ১,০০০ টাকা হলো কি ওই সম্পদের অপচয়, আসবাবপত্র হলে আসবাবপত্রের অপচয়, সম্পদটা যদি যন্ত্রপাতি হতো যন্ত্রপাতি, দালান করে হলে দালান করার অপচয়। যে জিনিসটা কমে বিক্রি করবে, এটাই তার অপচয়। তারপরে হচ্ছে দলগত কাগজ, এখানে নিচের ঘটনাগুলো লেনদেন শনাক্ত করে। জনাব সোহেল ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এটা ব্যবসা শুরু করছে যেহেতু অবশ্যই এটা একটা লেনদেন। আর মালকুলের জন্য ৮,০০০ টাকা ফরমাশ প্রদান করে। তো ফরমাশ যে প্রদান করছে, ফরমাশ থাকলে চুক্তি থাকলে এরকম আদেশ অর্ডার বুঝাইলে এগুলো কিন্তু লেনদেন না। তারপর হচ্ছে ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি হয়েছে। ব্যক্তিগত অর্থ হতে চুরি হয়েছে, কিন্তু এটা ব্যবসার কোনো ক্ষতি হয়েছে না, বা ব্যবসার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই জন্য এটাও লেনদেন না। আর ১০,০০০ টাকা মূল্যের পণ্য হানিফের নিকট ধারে বিক্রি করেছে। অবশ্যই ধারে বিক্রি করলে, বাকিতে বিক্রি করলে অবশ্যই এটা লেনদেন। যেহেতু টাকাটা কি পরে পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে কি যে ১ এরটা এবং ৪ এরটা কিন্তু লেনদেন, আর ২ এবং ৩ এটা লেনদেন না। ২, ৩ লেনদেন না। তো আমরা দেখি উত্তরটা ঠিক আছে কিনা। তোর মধ্যে এখন দেখা যাচ্ছে কি যে প্রথমটা লেনদেন ঠিক আছে, তারপর দ্বিতীয়টা লেনদেন নয় ঠিক আছে, তৃতীয়টা লেনদেন নয় ঠিক আছে, ৪ নম্বরটা হচ্ছে লেনদেন। তাইলে ঠিক আছে, সবগুলো উত্তরই কিন্তু ঠিক আছে। আমরা এইভাবে কি নিজেকে যাচাই করতে পারি। তারপরে হচ্ছে যে মূল্যায়নে হচ্ছে কি যে লেনদেন শব্দটির অর্থ কি? লেনদেন শব্দটির অর্থ হচ্ছে কি আদান-প্রদান। তারপরে হচ্ছে যে লেনদেনের ২টি বৈশিষ্ট্য। ২টি বৈশিষ্ট্য কি? যেমন একটা আমরা বলতে পারি অর্থের পরিমাপযোগ্য, আরেকটা হচ্ছে কি অর্থের আর্থিক অবস্থার পরিবর্তন। ২ টা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে লেনদেন নয় এমন একটি ঘটনা বলো। ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান। এটা কি? এটা লেনদেন নয়। কারণ ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুল বেতন দিছে। ব্যবসার সাথে সম্পর্ক না, ব্যবসার টাকা থেকে দেওয়া হইছে। এজন্য কি না, এটা লেনদেন না। তারপরে হচ্ছে যে বাড়ির কাজে আমরা দিব কি? লেনদেন ২টি এবং লেনদেন নয় ২টি এমন ৪টি ঘটনা লিখবে, কারণ সহ ব্যাখ্যা করবে। অর্থাৎ এমন ৪টা লেনদেন, ৪টা ঘটনা লিখে আনবে। যেই ২টা ঘটনা লেনদেন হবে, আর যেই ২টা ঘটনা লেনদেন নয়। তারপরে হচ্ছে বিদায়। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।